বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞানের পরিসংখ্যানের ক্লাস করব। বৈশ্বিক মহামারীর এই সময় তোমরা ভালো থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমরা ধন্যবাদ জানাই। আর আজকের এই ক্লাসের টপিকস হচ্ছে কোরিলেশন, characteristics of correlation, types of correlation, calculation of correlation and making remarks। অর্থাৎ সহসম্বন্ধ বলতে আমরা কি বুঝি, সংশ্লেষাঙ্ক কি জিনিস, সংশ্লেষাঙ্কের বৈশিষ্ট্যগুলো কোথায়, কি সহসম্বন্ধ অঙ্ক কিভাবে নির্ণয় করা যায় এবং মন্তব্য করার নিয়ম নিয়ে আজকে আমাদের পাঠের আলোচনা বিষয়। আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, তোমরা প্রশ্ন করবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এমসি কলেজ সিলেট। তাহলে আর কথা নয়, চলো আজকে আমরা শুরু করি। সহসম্বন্ধ, সংশ্লেষাঙ্কের বৈশিষ্ট্য, এর প্রকারভেদ এবং এর কিছু গাণিতিক সমস্যা সমাধান এবং মন্তব্য কিভাবে করবো সে সম্পর্কে কথা। সহসম্বন্ধ মানে হচ্ছে একটি সাথে আরেকটি সম্বন্ধ, একটি চলকের সাথে আরেকটি চলকের সম্পর্ক। অর্থাৎ দুই বা ততোধিক চলকের মধ্যে যে অন্তর্গত সম্পর্ক তাই হচ্ছে সংশ্লেষ। অর্থাৎ একটি চলকের মানের পরিবর্তনের সাথে সাথে যদি অপর চলকের মানের পরিবর্তন দেখা দেয় তবে চলক দুটির মধ্যে সংশ্লেষ বিদ্যমান আছে বলা হয়ে থাকে। আমরা একটু সহজ করি, দুটো চলকের অর্থাৎ একটি চলকের সাথে আরেকটি চলকের সম্পর্ক থাকে, একটি চলকের মানের পরিবর্তনের ফলে যদি আরেকটি চলকের মানের মধ্যে পরিবর্তন হয় সেটা সমমুখী হতে পারে, বিপরীতমুখীও হতে পারে। সেই পরিবর্তনটা যদি দেখা যায় তাহলে ধরে নিতে হবে ওই দুটি চলকের মধ্যে সহসম্বন্ধ অথবা সংশ্লেষ রয়েছে। আমরা সুতরাং সংশ্লেষ হলো দুই বা ততোধিক চলকের মধ্যে সমমুখী বা বিপরীতমুখী পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাব্য প্রবণতা। আমরা দুইটি পরিসংখ্যানবিদদের সংখ্যার দিকে তাকাই। এলার কনর বলেছেন, if two or more quantities vary in sympathy so that moments in one tend to be accompanied by corresponding moments in the other or others, then they are said to be correlated। তার অনুবাদ দাঁড়াচ্ছে, কোনো একটি সমগ্রকের দুই বা ততোধিক চলক যদি এমনভাবে পরিবর্তিত হয় যে একটির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যটির পরিবর্তন হয় তবে চলক দুটি সহসম্পর্ক যুক্ত। অধ্যাপক বডিংটন এর মতে যখন দুই বা ততোধিক শ্রেণী তথ্য নিবেশনের মধ্যে কোনো সুনির্দিষ্ট সম্পর্ক থাকে তখন সেখানে সহসম্পর্ক বিদ্যমান আছে বলে ধরা হয়। পরিশেষে আমরা এর সংজ্ঞায় বলতে পারি, সংশ্লেষ হলো দুই বা ততোধিক চলকের মধ্যে সমমুখী বা বিপরীতমুখী পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাব্য প্রবণতা। আমরা একটা উদাহরণ দেখাই, এই উদাহরণটা থেকে খুব স্পষ্ট করে বুঝবো যে যেমন একটা উদাহরণ আমরা বলছি, জমিতে ফসলের উৎপাদন, এটা এখানকার একটা বৈশিষ্ট্য। এর সাথে অনেকগুলো জিনিসের সম্পর্ক রয়েছে, কীটনাশকের ব্যবহার, সেচ ব্যবস্থা, আরেকটি বিষয় হচ্ছে ভালো বীজ হতে হবে,
সারের ব্যবহার থাকতে হবে। শুধু তাই নয়, সাথে জমির উর্বরতা এবং আবহাওয়া ইত্যাদির সম্পর্ক রয়েছে। তাহলে এই যে একটি জমিতে ফসল উৎপাদনের সাথে অনেকগুলো চলক, কি কি চলক? কীটনাশকের ব্যবহার, ভালো বীজ, সার, উর্বরতা, আবহাওয়া ইত্যাদি অনেকগুলো বিষয়ের সম্পর্ক রয়েছে। যেমন উদাহরণটাকে আমরা ব্যাখ্যা করে বলি, জমিতে ফসল উৎপাদনের সাথে সাথে বেশ কিছু উপাদান বা চলক, যেমন সারের ব্যবহার, ভালো বীজ, কীটনাশকের ব্যবহার, সেচ ব্যবস্থা, জমির উর্বরতা, আবহাওয়া ইত্যাদি সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বা সংশ্লিষ্ট হচ্ছে সহ সম্পর্ক। আমরা এছাড়াও যদি আরেকটি উদাহরণ দিয়ে এভাবে বলি, যদি সমাজে শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি পায়, সুশিক্ষা বৃদ্ধি পায়, তবে দুর্নীতি হ্রাস পায়। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি যে সুশিক্ষা এবং দুর্নীতি এর সাথে সম্পর্ক রয়েছে, একটি চলকের সাথে আরেকটি চলক সম্পর্ক রয়েছে। যেমন কি বলছি, সুশিক্ষা বৃদ্ধি পেলে দুর্নীতি হ্রাস পায়, একটি বৃদ্ধি পেয়েছে আরেকটি হ্রাস পেয়েছে। ঠিক আবার যদি বলি, যদি শিক্ষার অভাব হয় দুর্নীতি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে দুটি চলকের মধ্যে একটি সম্পর্ক আছে, একটি বিপরীতমুখী আর একটি সমমুখী। তাহলে এটার মধ্যে কি বলা হয়? সহসম্বন্ধ। আবার এভাবে যদি বলি, নারী শিক্ষা যদি বৃদ্ধি পায় তবে বাল্য বিবাহ হ্রাস পায়। তাহলে এখানে দেখা করে দেখো, বাল্য বিবাহ হ্রাস পাওয়ার সাথে নারী শিক্ষা সমৃদ্ধি বৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ নারী শিক্ষা বৃদ্ধি পেলেই বাল্য বিবাহ হ্রাস পাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে একটি ভেরিয়েবলসের সাথে একটি চলক। একটি চলকের হ্রাস বা বৃদ্ধির বলে অন্য আরেকটি চলকের হ্রাস বা যে বৃদ্ধি হয়, সেই হ্রাস বা বৃদ্ধিটাকে বলা হয় সহসম্বন্ধ। আবার এখন সহসম্বন্ধের সাথে সাথে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, সংশ্লেষাঙ্ক বা সহসম্বন্ধানাঙ্ক জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি, যেটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। যে গাণিতিক সূত্রের সাহায্যে দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের মধ্যে মাত্রা পরিমাপ করা হয় তাকে সংশ্লেষাঙ্ক বা সহসম্বন্ধ। সংশ্লেষাঙ্ককে আমরা যাই যেটা বুঝতে পারলাম, চলকের মধ্যে সম্পর্কের মাত্রা পরিমাপ, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। একটি চলকের মানের পরিবর্তনের যে হার, অর্থাৎ প্রকাশ করি। এখানে আমরা মেন্ডেলের মধ্যে মেন্ডেলের বলেছে the measures of linear correlation used to solve the coefficient of correlation between একটি পরিবর্তনের ফলে অন্য উদাহরণটা আবার দিচ্ছি আমরা, ফসল উৎপাদন এটাকে দিয়েছি, উপকরণগুলোকে বলে নিচ্ছি, সারের ব্যবহার, বীজ, সেচ ব্যবস্থা, উর্বরতা ইত্যাদি আছে। ঠিক এটা হচ্ছে সহসম্বন্ধ। আর এই চলকগুলোর মধ্যে লাস্টে লক্ষ্য করবে, এই চলকগুলোর মধ্যে কি পরিমাণ সম্পর্ক আছে তা গাণিতিকভাবে পরিমাপ করাটাই হচ্ছে। তাহলে আমরা এখন সহসম্বন্ধ কি বুঝতে পারলাম, সাথে সাথে সহসম্বন্ধ অঙ্ক কি সেটা বুঝতে পারলাম। সহসম্বন্ধটা কি বলেছিলাম, দুটির মধ্যে একটি সাথে অন্যটি পরিবর্তন হলে সহসম্বন্ধ আছে। সহসম্বন্ধ অঙ্কটা কি বলছি, পরিবর্তনের ফলে অন্যটির মানে কি পরিমাণ পরিবর্তন, সেটা কতটুক হ্রাস বা বৃদ্ধি পায়। আমরা সংস্থা আমাকে ভুল হয়েছে, হয়ে যাবে সংস্থা। দেখে নাও কতগুলো বৈশিষ্ট্য বলে দিচ্ছি। সংস্থা সংখ্যা একক, কতগুলো বিশিষ্ট সংখ্যা হয়, সংস্থা সংখ্যার মান -1 থেকে +1 এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ যে এত বড় অঙ্কই হোক
রেজাল্ট কিন্তু শেষ পর্যন্ত -1 থেকে +1 এর মধ্যেই থাকে। তবে পরীক্ষায় করা যখনই করো যদি দেখে যে -1 থেকে +1 চলে গিয়েছে তোমার কি বলে ধরে নিতে রসায়ন বা রসায়নের মাত্রাটা দুটি চলক পরস্পর স্বাধীন এবং সংশ্লেষণের মান 0 হয় সম্পর্কহীন। x চলকের সাথে y চলকের সংশ্লেষণ এবং y চলকের সাপেক্ষে x চলকের সংশ্লেষণ সমান, অর্থাৎ x y কিন্তু এই জিনিসটাকে বৈশিষ্ট্যশীল ধরতে হবে। বৈশিষ্ট্যগুলোকে তোমরা ভালো লক্ষ্য করো, বৈশিষ্ট্য ভালো করে এখন বিশুদ্ধ স্বাধীন মাত্রা -1 থেকে +1 এর মধ্যে থাকবে এবং দুটি চলক পরস্পর স্বাধীন থাকবে এবং x এবং y একে অপরের মাত্রা সমান থাকে। তো সংশ্লেষণকে যদি এখন বলি সহজীবী সম্বন্ধকে কয়ভাবে ভাগ করা যায়, উত্তর হচ্ছে বলবে কয়ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। সংশ্লেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, যেটাকে আমরা বলি আংশিক ধনাত্মক সংশ্লেষ বা লিমিটেড পজিটিভ কোরিলেশন। তৃতীয় হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। চতুর্থত আংশিক ঋণাত্মক সংশ্লেষ অর্থাৎ লিমিটেড নেগেটিভ কোরিলেশন এবং সর্বশেষ শূন্য সংশ্লেষ অর্থাৎ জিরো কোরিলেশন। আমরা একটু বলে নিচ্ছি এখানে। প্রথমে লক্ষ্য করব পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বা পারফেক্ট পজিটিভ কোরিলেশন জিনিসটা কি। যখন দেখব দুটো চলকের মধ্যে অথবা ততোধিক চলকের মধ্যে অর্থাৎ x এবং y এর মধ্যে যে মানটা একমুখী পরিবর্তন, হয় পজিটিভ অথবা নেগেটিভ, হয় পজিটিভ অথবা নেগেটিভ, যে কোনো একমুখী পরিবর্তন অথবা সমমুখী পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। এবং এর মাত্রাটা হচ্ছে সুন্দর করে লক্ষ্য করে দেখবে, তার মাত্রাটা হচ্ছে প্লাস থাকবে এবং ফলাফল হচ্ছে 0.01 থেকে শুরু করে একেবারে 1 পর্যন্ত পূর্ণ ধনাত্মক থাকবে। আর আংশিক ঋণাত্মক হচ্ছে যখন এর মাত্রাটা অর্থাৎ 1 এর চেয়ে কম থাকবে, অর্থাৎ 0.01 থেকে শুরু করে 1 এর নিচে থাকবে, তখন তাকে আমরা বলি আংশিক ধনাত্মক সংশ্লেষ। আর পূর্ণ ধনাত্মক সংশ্লেষ হচ্ছে পূর্ণ মাত্রা রিলেশন থাকবে, রেজাল্ট থাকবে পুরোপুরি +1। আর পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ হচ্ছে যখন দুটো চলকের মাঝে অর্থাৎ x এবং y চলক দুয়ের মধ্যে পরিপূর্ণ মাত্রায় ঋণাত্মক সম্পর্ক থাকে, অর্থাৎ ফলাফলটা হচ্ছে -1 হবে, তখন তাকে বলা হবে, এবং এটা ইন্টিজার নাম্বার থাকবে, তখন তাকে বলা হবে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। আংশিক ঋণাত্মক সংশ্লেষ কি বলে, যখন ফলাফলটা নেগেটিভ আসবে x এবং y চলকের মধ্যে, তাহলে এবং মানটা যদি 1 এর -1 এর নিচে হয়, -1 এর নিচে হয়, -1 হবে না, 0.01 থেকে শুরু করে -0.9 পর্যন্ত হতে পারে, 9 পর্যন্ত হতে পারে, কিন্তু কি হবে না, সেটা পূর্ণাঙ্গ মাত্রায় 1 হবে না, তাহলে সেটাকে আমরা বলি লিমিটেড নেগেটিভ কোরিলেশন। সর্বশেষ শূন্য সংশ্লেষ হচ্ছে যখন চলকগুলোর মধ্যে কোনো ধরনের এরকম সংশ্লেষ থাকে না এবং x এবং y এর মধ্যে যখন সম্পর্কের মাত্রা 0 হয়, সম্পর্কহীন হয়, তখন তাকে বলা হয় জিরো কোরিলেশন। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ এর তাত্ত্বিক দিকগুলো লক্ষ্য করলাম। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করতে যাচ্ছি। প্রথমেই আমরা সমস্যাটাকে লক্ষ্য রাখো, নিম্নের তথ্য থেকে সহসম্বন্ধ অঙ্ক নির্ণয় করার জন্য করো এবং মন্তব্য করো।
তোমরা এই উপাত্তগুলোকে প্রথমেই তোমাদের খাতায় লিখে নিবে, এক্স এবং ওয়াই। এক্স এর মানগুলোকে লিখে নাও। এক্স এর উপাত্তগুলোর মান 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওয়াই চলকগুলোর মানগুলো হচ্ছে 15, 16, 14, 13, 11, 12, 10, 8 এবং 9। তাহলে এই যে এক্স হচ্ছে একটি চলক, ওয়াই হচ্ছে আরেকটি চলক। এখন লক্ষ্য করো এক্স এর মানগুলা কি কি আছে এবং ওয়াই এর মানগুলা কি কি আছে, সেগুলো সবাই উঠিয়েছো খাতায়? তোমরা কিন্তু মানগুলোকে খাতায় উঠাতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। খাতায় লিখেছ? শুনতে পাচ্ছি স্যার। খাতায় লিখেছ? জি স্যার লিখেছি। লিখেছি স্যার। তাহলে আমরা এখন পরের ধাপে চলে যাব। দেখো আমরা এই অঙ্কটাকে সমাধান করছি। সমাধানের জন্য প্রথমে যে কাজটা করবে এটা লিখে নাও, আমি বোর্ডে চলে যাব 1 মিনিট পরেই। তার আগে সহসম্বন্ধ অঙ্ক নির্ণয় করার জন্য সারণী তৈরি করা হলো, এই কথাটা লিখতে হবে বাধ্যতামূলক। আমরা লিখব এবং সারণীটা লিখব। লিখে এক্স এর মানগুলোকে আবার সাজাবো। এক্স 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং ওয়াই এর মানগুলোকেও লিখে নাও। 15, 16, 14, 13, 11, 12, 10, 8, 9। এই মানগুলোকেও তোমরা লিখবে। পরের একটি কলাম তৃতীয়, এক্স ইন্টু ওয়াই। এটা কিন্তু গুণ সম্পর্ক, এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর সাথে গুণ আছে। পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার, প্রথম মানটাকে আমরা বর্গ করব। পরের কলামটি হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াইটাকে আমরা বর্গ করব। তাহলে আমরা দেখো প্রত্যেকটি মানকে আমরা এখানে প্রথমবার মনিটর স্ক্রিনের মধ্যে লেখা আছে। তোমরা যদি দ্রুত পারো সেটা লিখে নিতে পারো। আমি আবার বোর্ডে চলে যাব, সেখানেও দেখাবো। তোমরা কি দ্রুত লিখে নিচ্ছ? দ্রুত লিখে নাও মানগুলোকে, এবং মানগুলো যোগফল দেওয়া আছে সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার যোগ করে পেয়েছি। তোমরা দ্রুত লিখো, অথবা তোমাদের যে মনিটরে দেখা যাচ্ছে সেখান থেকে স্ন্যাপ নাও, স্ন্যাপ নিয়ে রাখো। আমি এখনই এখানকার মনিটর শেয়ার স্ক্রিন বাদ দিয়ে চলে যাচ্ছি বোর্ডে। তোমরা কতটুকু লিখতে পেরেছো? স্যার পুরোটা লিখে ফেলছি স্যার আমি। একবারে যোগফল সহ সব লিখে ফেলেছো? জি স্যার। ভেরি গুড। জি স্যার লিখে ফেলেছি। লিখে ফেলেছি স্যার। তাহলে আমরা এখন বোর্ডে চলে যাব। স্টপ শেয়ার করি, খুঁজে পাই না। স্টপ শেয়ার করে দিচ্ছি, পজ দিতে যাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা আবার সহসম্বন্ধ সহসম্বন্ধ অঙ্ক নির্ণয় করার জন্য সারণী প্রস্তুত করা হচ্ছে। সারণীটি লক্ষ্য করো। এক্স ওয়াই, এক্স এর মানগুলোকে আমরা সবগুলো লিখে নিলাম, সবগুলো এক্স এর মান লিখলাম এবং এক্স এর মানের যোগফল হলো 45। তারপর ওয়াই মানগুলো লিখলাম 15, 16, 14, 13, 11, 12, 10, 8, 9। সামেশন ওয়াই এর যোগফল হলো 108, 108। তারপর আমরা এক্স ওয়াই মানে হচ্ছে এক্স এর সাথে ওয়াই এর গুণফল। আমরা ক্যালকুলেটরটা হাতে নেই। 9 × 15, 15 ×
135। ঠিক পরের কলামটাও গুণ দাও, 8 ইন্টু 16, 16 সেটার মান দাঁড়াচ্ছে 128। 7 14 98, 6 13 78, 5 11 55, 55 48, 3 10 30, 30 ওকে। তাহলে আমরা সামেশন এক্স ওয়াইটা দিই, সামেশন এক্স ওয়াই এর মান দাঁড়াচ্ছে 597। এই কলামটার পর এক্স স্কয়ার এক্স যেগুলো আছে মাইনাস 8 8 64, 7 49, 6 36, 5 25, 4 4 16, 3 3 9, 2 2 4, 1 1 কিন্তু করলে 1। তাহলে আমরা এক্ষেত্রেও পরের কলামটাকে নিচ্ছি সামেশন এক্স স্কয়ার এর মান যোগ দাও, 4 5 9 14 20 25 31 40 44 45 এর 5 ক্যারি 4 12 18 24 27 30 কত হবে 5 14 20 25 31 40 45 4 12 14 16 20 21 22 28 25 ওই স্কয়ারের নিয়মটা 15 ইনটু 15 55, 16 ইনটু 16 256, তারপর 14 ইনটু 14 196, 169, 121, 12 12 144, 10 10 100, 64, 9 9 81। এই যে 81 আবার আমরা সবগুলোকে যোগ দিই, লিখবো সামেশন ওয়াই স্কয়ার y square 17 28 31 35 36 এর 3 13 22 34 40 6, তারপরে 1 3 1356। তোমাদের নোটিশ আমরা এতটুকু করার পর আমাদের কাজ শেষ হয়ে গেল। আমরা সারাদিন ক্লাস দিয়ে শেষ করলাম। এখন আমরা গাণিতিক সূত্র প্রয়োগ করি। গাণিতিক সূত্র প্রয়োগ করবার
আমরা একটু লিখে নিচ্ছি। এখানে একটু লক্ষ্য করো, একটু লিখে নাও। এখানে এখানে পদ সংখ্যা তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ডে লেখা? জি স্যার, স্যার। জি স্যার। পদ সংখ্যাকে ব্র্যাকেট দিয়ে দাও n। n মানে হচ্ছে কয়টি ডাটা আছে, x এর কয়টি, 1 2 3 4 5 6 7 8 9, y এর কয়টি 1 2 3 4 5 6 7 8 নয়টি 9। স্যার। তাহলে নয়টি। পদ সংখ্যা কয়টি? 9টি। নয়টি। 9টি। তারপরে লিখে নাও সূত্রটা। আমরা জানি এতটুকু সহ সম্বন্ধ আর ইকুয়াল টু, আমরা এখন সূত্রটাকে প্রয়োগ করব। সূত্রটা তোমরা লিখে নাও। প্রথমে সামেশন এক্স ওয়াই সামেশন xy সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই y divided by n. সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড n বাই n। আপনি এই কাজটা root over রুট ওভার রুট দাও, লম্বা একটা টান দাও রুট ওভার, লেখা আছে, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে প্রথমেই সামেশন এক্স স্কয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটটা উপরের অংশে থাকবে সামেশন এক্স summation x ফার্স্ট ব্র্যাকেট divided by n x হোল স্কয়ার whole square ডিভাইডেড বাই n। n second বন্ধনী আবারও দ্বিতীয়বার দাও, দিয়ে তেমনি ভাবে সামেশন ওয়াই স্কয়ার মাইনাস summation y সামেশন y বাই n হোল স্কয়ার ডিভাইডেড বাই n n এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। second bracket ক্লোজ। তো শিক্ষার্থীরা আমরা সূত্রটা লিখলাম, সূত্রটার পর আমরা মোট পদ সংখ্যা 9 আমরা জানি সহসম্বন্ধ যেটাকে r দ্বারা প্রকাশ করা হয়, summation xy minus summation x into summation y divided by n divided by root over second bracket summation x square minus summation x whole square by n second bracket close. Our second bracket summation y square minus first bracket দিয়ে summation y whole square by n second bracket close. এখন আমরা ক্যালকুলেশন গুলো দিকে লক্ষ্য করি। সবার হাতে ক্যালকুলেটর থাকবে, তোমরা সাথে সাথে ক্যালকুলেশন গুলো করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই, দেখো সামেশন এক্স ওয়াই দিকে, এই সামেশন এক্স ওয়াই তে মান হচ্ছে 597, তার মানে
সামেশন এক্স ওয়াই এর মান পেলাম আমরা। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা, thank you. তাহলে আমি প্রথমে সামেশন এক্স ওয়াই এর মান কত পেলাম? 5 9 কত বলো? 7। 7 তারপরে চিহ্নটা মাইনাস মাইনাস। পরবর্তীতে সামেশন এক্স সামেশন ওয়াই। সামেশন এক্স এর মান কত পেয়েছিলাম আমরা? মনে আছে? 45 আর সামেশন ওয়াই এর মান 108 108 108। তাহলে 45 ইন্টু 108। আর n এর মান কত ছিল বলো তো? 9 9 ভেরি গুড। তাহলে আমরা এখন আবার সেকেন্ড ব্র্যাকেটটাকে দিয়ে দিলাম। সামেশন এক্স স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট। সামেশন এক্স স্কয়ার এর মান কত? ওই যে সামেশন এক্স স্কয়ার 285। ওই যে সামেশন এক্স স্কয়ার এর মান সামেশন এক্স স্কয়ার 285। চিহ্নটা মাইনাস মাইনাস। আবার দেখো সামেশন এক্স হোল স্কয়ার, সামেশন এক্স এর হোল স্কয়ার এর মান কত আছে? 45 হোল স্কয়ার। n এর মান 9। 9 ব্র্যাকেট ক্লোজ। আবার সেই সেকেন্ড ব্র্যাকেটটা আবার দিই। কারণ সামেশন ওয়াই স্কয়ার এর মান কত পেয়েছি আমরা? সামেশন ওয়াই স্কয়ার ওই তো পেয়ে গেছি 1300 কত? 56। 56 মাইনাস চিহ্নটা দেই। আবার সামেশন ওয়াই এর মান কত পেয়েছিলাম? 108। 108 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9। তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ। এতটুকু ক্যালকুলেশন তোমরা এখানে উঠিয়ে নাও। যদি উঠাও তারপরে আমি থার্ড লাইনটা আবার যাচ্ছি। প্রথমেই 597 মাইনাস 45 ইন্টু 108 কত হয় দেখো? 45 ইন্টু 108 গুণ করো। গুণটাকে আবার গুণফলটাকে আবার 9 দ্বারা ভাগ করো। যেমন দেখো 45 ইন্টু 4860 ডিভাইডেড বাই 9 সমান সমান 540। বুঝতে পারছো? এটাকে গুণ করে সাথে সাথে কি করেছি? 9 দিয়ে ভাগ করে ফেলেছি। জি স্যার। কত দাঁড়াবো? 540 540 এখন আবার যাই, সেকেন্ড ব্র্যাকেট থাকবে অথবা ফার্স্ট ব্র্যাকেট করে নিলেও সমস্যা নাই। এখন হিসাব করে ফেলবে একেবারে। 285 মাইনাস, এখন 45, 45 কে বর্গ করলে কত হয় দেখো? 45 ইন্টু 45 অথবা 45 ইন্টু 2025। 2025 কে আমরা ভাগ দিব কত দিয়ে? ডিভাইডেড বাই 9 সমান সমান 225। অর্থাৎ 45 কে 45 দিয়ে গুণ করে পেলাম, সেটাকে ফলটাকে আবার 9 দ্বারা ভাগ করলাম, পেলাম কত? 225। বুঝতে পেরেছ? আবার 1356 108 কে বর্গ করতে হবে। 108 ইন্টু 11664
ডিভাইডেড বাই 9 সমান সমান 1296 96 দিলাম 1296 ক্লোজ করলাম। তো এতটুকু উঠানোর পরে আমরা একটু মুছে নিচ্ছি, সুবিধার জন্য নিচে নিচে দেখা যাবে না। এখন আসি আমরা পরের স্টেপে। তাহলে 597 বিয়োগ 540 বিয়োগ করলে কত দাঁড়ায় দেখো। স্যার আপনি যে অঙ্ক করতেছেন স্যার সেটা তো দেখা যাচ্ছে না। আমি যে অঙ্ক করতেছি বোর্ড দেখা যাচ্ছে না? না স্যার, শুধুমাত্র স্টপ হয়ে রয়েছে স্যার, দেখা যাচ্ছে না। স্টপ হয়ে রয়েছে। আমরা আবার শুরু করছি। 597 থেকে 540 বিয়োগ করে পেলাম আমরা 57। কিন্তু ফাইন 57টা লিখলাম, এরপরে আবার রোড দিয়ে দিলাম। এখন 285 থেকে 225 বিয়োগ করলে কত জানি হয়? 285 থেকে 225 গেলে 60 60। এখন 60 ইন্টু এটার সাথে এটা সম্পর্কটা গুণ ইন্টু 1356 বিয়োগ 1296, দেখো তো কত হয়? 60 60 57 উপরেরটা আছে। এখন পরেরটা দেখো কত হলো? 60 ইন্টু 60 রোড দিয়ে নিলাম 600, 60 দিয়ে গুণ করলাম 3600। তারপর আবার 57। এখন আবার বর্গমূল করবো। 3600 কে যদি আমি রুট করি, 3600 লিখে আমি বর্গমূল করো, দেখো কি দাঁড়াচ্ছে? 60 সমান সমান 60। 60 আসে স্যার। তো 60 যদি হয়, এখন এই 57 ছোট আর 60 বড়, 60 দিয়ে 57কে ভাগ করো। পাশেই নিচের লাইনটা গেলাম না, পাশের লাইন দিয়ে দিচ্ছি। কত হলো দেখো? 57 ডিভাইডেড বাই 60 সমান সমান 0.95 0.95। একটা কথা লক্ষ্য করে দেখো, আমরা বলেছিলাম ধনাত্মক সহসম্বন্ধের মান, হ্যাঁ, কখনোই সেটা 1-এর উপরে, -1 থেকে +1 এর উপরে হবে না। সুতরাং আমরা কিন্তু মানে এর ভিতরে 1-এর মধ্যেই আছি, প্লাস হোক আর মাইনাস হোক 1-এর ভিতরে আছে, এর চেয়ে বড় হতে পারে না। অর্থাৎ সেটা -1 হতে পারবে সর্বোচ্চ, অথবা +1 হতে পারে। তাহলে আমরা আমাদের সহসম্বন্ধ অঙ্কটা এখানে নির্ণয় করে ফেললাম। তাহলে এখানে লিখে নিব নির্ণয় সহসম্বন্ধ অঙ্ক 8 0.95। আমাদের অঙ্কটা আপাতত এই পর্যন্ত শেষ হলো। সহসম্বন্ধ অঙ্ক আমরা নির্ণয় করলাম, কিন্তু আমাদের অঙ্কটি সহসম্বন্ধ অঙ্ক নির্ণয় করলেই হবে না, আমাদের আরো একটি কাজ করতে বলা হয়েছে, এবং মন্তব্য করো। আমরা এখন এটা মুছে নিচ্ছি। মন্তব্য করার কিছু নিয়ম আছে, সেটা আমি বলছি। How can you pass a comment here? Teacher some rules. একটু ক্লিয়ার করে আমরা রেজাল্ট পেলাম 0.95। এখন মন্তব্যটা লিখব। মন্তব্য তোমরা কি লেখা দেখতে পাচ্ছ বোর্ডে? মন্তব্য
দেখতে পাচ্ছ? জি স্যার। মন্তব্য হচ্ছে এক্স জি এবং স্যার। ওয়াই চলক দ্বয়ের মধ্যে, অর্থাৎ এক্স এবং ওয়াই ভিন্ন ভিন্ন চলক, তাই এক্স এবং ওয়াই চলক দ্বয়ের মধ্যে আমার রেজাল্টটা কি হয়েছে 0.95, অর্থাৎ প্রায় একের কাছাকাছি। তাহলে এক্স এবং ওয়াই চলকদের মধ্যে অতি উচ্চ মাত্রার আংশিক ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। এই অঙ্কটার মূল বিষয় হচ্ছে মন্তব্য করা। মন্তব্যটা করতে গেলে কতগুলো বিষয় জানতে হবে। এক্স এবং ওয়াই চলকদের মধ্যে অতি উচ্চ মাত্রার আংশিক ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, এই পর্যন্ত অঙ্কটা শেষ। এরপরে বাকি অংশটুকু বোঝার জন্য আমরা দেখছি যে মন্তব্যটা যে আমি করলাম কিভাবে করলাম। লক্ষ্য করবে মন্তব্যের নিয়মটা একটু। মন্তব্যের নিয়ম, যদি 0.01 থেকে 0.025 হয় তাহলে এটা হচ্ছে অতি নিম্নমাত্রা। অতি নিম্নমাত্রার ফলাফলটা কিন্তু দেখো প্লাস, এটা হচ্ছে অতি নিম্নমাত্রার আংশিক ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। 0.26 থেকে শুরু করে সেটা 0.50 পর্যন্ত যায়, সেটা হচ্ছে নিম্নমাত্রার আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। পক্ষান্তরে 0.51 থেকে যদি শুরু করে 0.75 পর্যন্ত হয় তাহলে সেটা হচ্ছে উচ্চ মাত্রার ধনাত্মক আংশিক সম্পর্ক বিদ্যমান। পক্ষান্তরে 0.76 থেকে শুরু করে 0.99 পর্যন্ত যদি হয় তখন হচ্ছে অতি উচ্চ মাত্রার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আর যখন সেটা শুধুমাত্র ডাইরেক্ট 1 হবে তখন হচ্ছে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। তার মানে 1 হলে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঠিক তেমনি ভাবে যদি মাইনাস হতো রেজাল্ট গুলা, এখানে একটা মাইনাস থাকতো, তখন হতো অতি নিম্নমাত্রার ঋণাত্মক আংশিক ঋণাত্মক। আর 1 যদি হতো তখন হতো পূর্ণ ঋণাত্মক, এরকম হতো। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে সহসম্পর্ক অঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় দেখলাম, এবং আমরা দেখলাম কিভাবে চলকদের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে তার একটা মন্তব্য করাও জানতে পারলাম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আবারও পরবর্তী ক্লাসে আরেকদিন দেখা হবে, সেই সময় ভালো থাকবে। আল্লাহ হাফেজ।